আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন লেসনে। আজকে আমরা দেখব অনুশীলনী 11 অর্থাৎ অষ্টম শ্রেণীর তথ্য ও উপাত্ত অধ্যায়ের পর্ব 2, যেখানে আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা প্রথম পর্বে 1 থেকে 8 পর্যন্ত করে ফেলেছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি 9 নম্বর অঙ্কটি। একটা জিনিস বলে রাখি যে কোনো অঙ্ক করার আগে কিছু বেসিক জিনিস আমাদের জানা প্রয়োজন। তো আমরা দুটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে বেসিক জিনিসগুলো জেনে আমরা অঙ্ক শুরু করতে পারি, অথবা অঙ্ক শুরু করার সময় বেসিক জিনিস আলোচনা করে অঙ্কটাকে করা। তো যাই হোক, আমরা 9 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি এবং এখানে যে টুকটাক বিষয়গুলো আছে এগুলো আমরা অঙ্কগুলো করব এবং সেখান থেকে আলোচনা করব। আমরা যদি খেয়াল করি, এখানে দেওয়া আছে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। খেয়াল করো, এখানে 25 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে, কেউ 72, কেউ 85, 78, 84, 78, 75 এরকম করে নাম্বার পেয়েছে। এখন এই যে প্রাপ্ত নম্বর কতে কি দেওয়া আছে, প্রাপ্ত নম্বরে সরাসরি গড় নির্ণয় করো। আচ্ছা, এখানে দুটা বিষয় আছে। ক্ষয়ে যদি খেয়াল করি, সেখানেও কিন্তু গড় নির্ণয় করতে বলছে, সেটা কিভাবে, সারণী থেকে। আর এখানে করতে বলছে হচ্ছে গিয়ে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন এই ক নম্বর অঙ্কটা যখন আমরা করব, তখন আমাদেরকে বুঝতে হবে সরাসরি গড় নির্ণয়টা কি। এটা আসলে একটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করা। আমরা জানি এই যে এইগুলো কি, এই যে 72, 85, 78 এগুলো হচ্ছে গিয়ে পরিসংখ্যানের উপাত্ত। আমরা প্রথম পর্বেই জেনেছি বা আমরা জানি যে দুটা বিষয় নিয়ে পরিসংখ্যান গঠিত। একটা হচ্ছে তথ্য, যেটাকে আমরা কি বলি, ইনফরমেশন, এবং আরেকটা হচ্ছে কি উপাত্ত, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে ডাটা। এখন খেয়াল করো, এই যে তথ্যটা কি, তথ্যটা হচ্ছে গিয়ে যে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর। এটা হচ্ছে কি, এটা একটা তথ্য যে 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার। আর উপাত্তটা কি, এই যে নাম্বারগুলো সংখ্যায় প্রকাশ করা হয়েছে সেগুলো হচ্ছে ডাটা বা উপাত্ত। এখন আমাদের সরাসরি গড় নির্ণয় করতে গেলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে উপাত্ত সমূহের সংখ্যা সূচক মানের সমষ্টি যদি উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এখন খেয়াল করো, এখানে উপাত্ত সমূহের সংখ্যা কয়টা, এখানে আছে 25টা সংখ্যা আছে। তাহলে এই 25টা সংখ্যার সমষ্টিকে যদি 25 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি বের হবে, সরাসরি গড় বের হবে। এখন খেয়াল করো, আমরা এখানে লিখতে পারি যে এখানে খেয়াল করো, এখানে প্রাপ্ত নম্বর সংখ্যা, এখানে হচ্ছে প্রাপ্ত নম্বর সংখ্যা, সেটা n সমান কত, 25, n সমান আছে 25। আর একটা জিনিস কি দেওয়া আছে, আর একটা জিনিস দেওয়া আছে হচ্ছে গিয়ে যে সংখ্যাসূচক মান। খেয়াল করো, এই যে মানগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সংখ্যাসূচক মান, সেটা কি, খেয়াল করো, x1 সমান দেওয়া আছে কত, এখানে প্রথমটা কত আছে 72, আর একটাকে ধরলাম x2, সেটা কত 85, তাই তো। এরকম করতে করতে খেয়াল করো, সবার সেটা কি আছে, এখানে xn সমান হচ্ছে গিয়ে 71, ডট 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 দিয়ে দিলাম। আমরা জানি যে গাণিতিক গড় গাণিতিক
গড় হচ্ছে কি এক্স ড্যাশ সমান হচ্ছে 1/n সামেশন অফ n, আর এখানে হচ্ছে গিয়ে i ইকুয়ালস টু 1, আর এখানে x হচ্ছে i। এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে খেয়াল করো এইটুকের মানে কি 1/n যেভাবে আছে থাকুক, এই যে 1/n ইন্টু এখানে এটার মানে কি খেয়াল করো, এটার মানে হচ্ছে গিয়ে যে আমরা লিখতে পারি, খেয়াল করো সামেশন অফ এক্স আই, আই কত, আই ইকুয়ালস টু 1 এবং সামেশন অফ এন এর মানে কি এখানে x1 প্লাস x2 প্লাস x3 এরকম করতে করতে xn পর্যন্ত। এখন দেখো যেহেতু মাল্টিপ্লাই 1/n আছে, এর মানে কি x1 এখানে আমরা প্রথমে কি আছে 72 যোগ তারপরে x2 কত 85, তারপরে কত দেওয়া আছে 78 যোগ এরকম করতে করতে একদম এই 71 পর্যন্ত। এটা আমরা করতে পারি। আর নিচে n, n মানে কি, n মানে হচ্ছে 25। এখন খেয়াল করো আমরা জানি কি গড় অর্থ আমরা কি বুঝি, আমরা জানি যে গড় হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে যে সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড হচ্ছে মোট সংখ্যা। খেয়াল করো এই কাজটাই কিন্তু আমরা এখানে এইমাত্র করলাম। টোটাল সংখ্যা হচ্ছে গিয়ে 25 এবং সংখ্যাগুলোর সমষ্টি এখানে ডট ডট দিয়ে দিলাম। এই 25টা লেখার দরকার নেই, প্রশ্নে যেহেতু আছে। এখন খেয়াল করো ক্যালকুলেটরে চেপে যখন তোমরা এই যোগগুলো করবা, যোগফল আসবে হচ্ছে গিয়ে 1875, আর নিচে হচ্ছে 25, তাহলে কত আসতেছে হচ্ছে 75। তাহলে প্রথম মানের উত্তরটা হচ্ছে গিয়ে যে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় হচ্ছে 75। এর মানে কি এই যে 25টা সংখ্যা যদি আমরা যোগ করি, যোগ করলে আসবে হচ্ছে 1875, তাকে আমরা ভাগ করব কত দ্বারা, 25 দ্বারা, তাহলে কত আসবে, এই 75 আসবে। তার মানে প্রথম পার্টটুকু আমাদের শেষ। এখন আমরা খ নাম্বার অঙ্কটা করব, যেখানে কি দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে এবং সারণী থেকে গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলো খ নাম্বার অঙ্কে চলে যাই। ওকে, খ নাম্বার যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে একটা সারণী তৈরি করতে বলছে এবং সেখান থেকে গড় নির্ণয় করতে বলছে। প্রশ্ন হচ্ছে গিয়ে গড় কিন্তু একটু আগে আমরা নির্ণয় করলাম, তারপরেও খতে কিন্তু গড় নির্ণয় করতে বলছে। এটা কেন বলছে, এটা গ নাম্বার অঙ্কটা যখন আমরা করব তখন বুঝতে পারবো। একটা জিনিস বলে রাখি, গণসংখ্যা নিবেশন সারণী এটা তৈরি করতে গেলে আমাদের কিছু কিছু জিনিসের প্রয়োজন। একটু অফ নোট জিনিস লিখে রাখি, খেয়াল করো যে গণসংখ্যা সারণী নির্ণয় করতে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন, এক নম্বরে হচ্ছে গিয়ে আমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে। আমরা করতে করতে আলোচনা করব যে পরিসরটা কি। 2 নম্বর হচ্ছে গিয়ে আমাদেরকে বের করতে হবে শ্রেণী সংখ্যা, যে আমরা কয়টা শ্রেণী তৈরি করব। এখানে যে 25 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে, তো আমাদের যখন সারণী তৈরি করতে হবে তখন আমাদের শ্রেণী সংখ্যাও তৈরি করতে হবে। 3 নাম্বার হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি।
শ্রেণী ব্যাপ্তি। একটা জিনিস বলে রাখি, প্রশ্নেতে কিন্তু শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 5 নিয়ে, তার মানে আমাদের এখানের 5 একটা জিনিস করা হয়ে গেল। 4 নাম্বার যে জিনিসটা আমাদেরকে বের করতে হবে বা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ট্যালি করা। আমরা করতে করতে বুঝবো ট্যালি করাটা কি। 5 নাম্বার যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে গিয়ে ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয় করা। গণসংখ্যা নির্ণয় করা। এখন চলো আমরা ধাপে ধাপে অঙ্কগুলো করি। একটা জিনিস বলে রাখি, এই যে 5টা পয়েন্ট লিখলাম এটা তোমাদের লেখার প্রয়োজন নাই, এটা জাস্ট জানার জন্য। এখন প্রথম যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে বের করব যে যখনই কোনো পরিসর করতে হয়, অর্থাৎ যে উপাত্তের পরিসর নির্ণয় করতে গেলে আমাদের কি প্রয়োজন খেয়াল করো। এটা আমরা করব হচ্ছে খ নাম্বারটা, উপাত্তের পরিসর। উপাত্তের পরিসর সমান কি, সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা লিস্ট বলি, নাম্বার বলি, শ্রেণী বলি, ক্রম বলি, সব কিছুরই কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান থাকে। তো উপাত্তের পরিসর নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমেই বের করতে হবে হচ্ছে গিয়ে সর্বোচ্চ কত, সর্বোচ্চ। যেহেতু এখানে নম্বর দেওয়া আছে সেক্ষেত্রে আমরা নম্বর লিখবো। আর এটা যদি তাপমাত্রা হতো যে 30 দিনের তাপমাত্রা দেওয়া আছে তাহলে আমরা লিখতাম 30 দিনের সর্বোচ্চ তাপমাত্রা। তো এক্ষেত্রে যেহেতু নম্বর দেওয়া আছে আমরা লিখলাম নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর। এই বিয়োগটা করার পরেই এটার সাথে আমাদের কি করতে হবে, নিয়ম অনুযায়ী বা সূত্র অনুযায়ী 1 যোগ করতে হবে। তো এখানে আমরা এখন লিখব, এখানে সর্বোচ্চ নম্বর সেটা কত খেয়াল করো। এভাবে আমরা বের করতে পারি যে 72 থেকে বড় কি আছে 85, 85 থেকে এখানে বড় কি আছে দেখি 88, 88 থেকে বড় কি আছে দেখি হ্যাঁ 88 থেকে বড় কিছু নাই, তার মানে সর্বোচ্চ নম্বর হচ্ছে 88। এরপর আমরা বের করব হচ্ছে গিয়ে কি, এবার আমরা বের করব হচ্ছে সর্বনিম্ন নম্বর। সেটা কত দেখো, 72 থেকে ছোট কি আছে, 72 থেকে ছোট 69, 69 থেকে ছোট 67, 67 থেকে আর কি ছোট থাকতে পারে 67, 65 আছে, 65 থেকে ছোট এখানে 63 আছে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন নম্বর হচ্ছে 63। এখন আমরা এই জায়গাটা কি করব, সর্বোচ্চ জায়গায় লিখবো হচ্ছে 88 বিয়োগ হচ্ছে 63 আর এখানে যোগ হচ্ছে 1। তাহলে কত দাঁড়ালো, 88 থেকে যদি 63 আমরা বাদ দিই তাহলে কত, এখান থেকে 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 5, 8 থেকে 6 বাদ দিলে হচ্ছে 2 যোগ 1 সমান হচ্ছে 26। উপাত্তের পরিসর হচ্ছে গিয়ে 26, তার মানে কি আমরা পরিসর 26 পেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে যে শ্রেণী ব্যবধান 5 ধরে, শ্রেণী ব্যবধান 5 ধরে খেয়াল করো, শ্রেণী ব্যবধান 5 ধরলে কি দাঁড়াচ্ছে, শ্রেণী সংখ্যা তাহলে কত হবে আমরা জানি কি, এরপরে হচ্ছে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা মানে কি, শ্রেণী সংখ্যা মানে হচ্ছে গিয়ে এই যে পরিসর ডিভাইডেড হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে কত দাঁড়াচ্ছে খেয়াল করো, পরিসর কত 26 আর ব্যবধান কত 5 ধরছি, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 5 5 25, তার মানে এখানে 5.2। তাহলে পূর্ণ সংখ্যা যদি আমরা লিখি এখানে 5.2 আসছে, সুতরাং আমরা লিখতে পারি
5.2 যেহেতু আসছে, শ্রেণীর সংখ্যা তো আর 5.2 হতে পারে না, কারণ দশমিক হতে পারে না। আমরা নিজেদের পছন্দ মতন অনুযায়ী আমরা লিখতে পারি, সুতরাং শ্রেণী সংখ্যা 6। ওকে, এখন আমরা কি করব? আমরা সারণীটি তৈরি করব। তাহলে চলো আমরা সারণীটি তৈরি করি। একটা জিনিস, যেহেতু এতটুকু ছোট জায়গাতে সারণীটা হবে না, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে এই নাম্বারগুলো একটু আবার নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এই নাম্বারগুলো আমরা আমাদের পছন্দ মতন আবার নিয়ে নিলাম। এখন আমরা এখানে সারণীটি তৈরি করি। খেয়াল করো, আমরা সারণীটি একটা ছক তৈরি করে ফেললাম। এখন আমরা আমাদের পছন্দ মতন লিখব। প্রথম নাম্বারটা কি? প্রথম নাম্বারটা হচ্ছে গিয়ে, সেটাকে আমরা কি লিখতে পারি যে শ্রেণী ব্যবধান, অথবা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে প্রাপ্ত নাম্বার, তাই না? এটা আমাদের পছন্দ মতো, প্রাপ্ত নম্বর। 2 নম্বর আমরা কি লিখতে পারি? মধ্যবিন্দু বা শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান। এটাকে আমরা প্রকাশ করতে পারি xi দ্বারা। তারপরে হচ্ছে ট্যালি, তারপরে হচ্ছে গণসংখ্যা, অথবা লিখতে পারি শিক্ষার্থী সংখ্যা। শিক্ষার্থী সংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি, এবং ফাইনালি আমরা xi মাল্টিপ্লাই fi। এখন খেয়াল করো যে সর্বনিম্ন সংখ্যা ছিল 63, শ্রেণী ব্যবধান যদি 5 ধরি তাহলে 63, 64, 65, 66, 67, তাই না? এখানে আসতেছে 67। তাহলে এখানে 68 থেকে আসতেছে 72, 73 থেকে আসতেছে কত? 73, 74, 75, 76, 77, তাহলে 77। এবং এখানে কত আসতেছে? খেয়াল করো, এখানে আসতেছে হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে 78 থেকে কত? 78 থেকে 82, তাই তো? 78 থেকে আসতেছে 82, তারপরে কত আসতেছে? 83 থেকে 87, এবং ফাইনালি 88 থেকে 92। খেয়াল করো, আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল হচ্ছে 63। এই যে সর্বনিম্ন সংখ্যা ছিল 63 এটা, এবং সর্বোচ্চ সংখ্যা ছিল কত? 88। দেখো, এই শ্রেণীর মধ্যে এগুলো রয়েছে, বা প্রাপ্ত নম্বরের মধ্যে এগুলো রয়েছে। এখন আমরা মধ্যমান নির্ণয় করব। 63 এবং 67-র মধ্যমান কত? 63 হচ্ছে সর্বনিম্ন এবং 67 হচ্ছে সর্বোচ্চ। এটা হচ্ছে কি শ্রেণীর সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান। আমরা মধ্যমান কিভাবে বের করতে পারি? সর্বোচ্চ মানের সাথে সর্বনিম্ন মানকে যদি যোগ করি, তারপর 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা পাবো মধ্যমান। তাহলে 63 আর 67 যদি যোগ করি কত আসতেছে? 7 আর 3 10, 10 আর 60 হলো 70, 70 আর 60 হচ্ছে গিয়ে 130, 2 দ্বারা ভাগ করে আসতেছে 65। ওকে, এটা 65। 68-র সাথে 72 যোগ করলে আসতেছে কত? 140, 140-কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 70। খেয়াল করো, 65, 70, তাহলে এটা হবে 75, এটা হবে হচ্ছে 80, এটা হবে হচ্ছে 85, এবং ফাইনালি এটা হচ্ছে 90। এখন আমাদের ট্যালি করতে হবে। খেয়াল করো, প্রথমে আছে 72। আমরা যদি এভাবে চিন্তা করি যে প্রথমে আছে 72, আমরা 72-কে কী করব? আমরা একটু অন্য মার্ক করে নিই। খেয়াল করো, এই 72-কে কেটে দিলাম, এবং 72 আছে কোনটা? 68 থেকে 70-এর শ্রেণীর মধ্যে আছে, এখানে একটা দাগ দিলাম। তারপরে কি আছে? 85, একটা দাগ দিলাম। আর 85 আছে কোথায়? 83 থেকে 87-র ভিতরে, এখানে একটা দাগ দিলাম। তারপর হচ্ছে 78, 78 কোথায় আছে? 78 থেকে 82, এখানে একটা দাগ দিলাম। তারপর 84,
84 হচ্ছে 83 থেকে 87 ভিতরে, এখানে একটা দাগ দিলাম। তারপরে হচ্ছে 78, 78-এ গিয়ে এই যে 78 থেকে 82 আর একটা দাগ দিলাম। 75 হচ্ছে এইখানে। 69, 69 হচ্ছে 68 থেকে 72-এর মধ্যে আছে 69। তারপর 67, 63 থেকে 67, 88 সব 80 সেটায়, 80, 78 থেকে 82-র ভিতরে আছে 80, 74, 73 থেকে 77-এর ভিতরে আছে 74, 77, আবারও 73 থেকে 77-এর ভিতরে 74, 79, 78 থেকে 82-র ভিতরে আছে 79, 69, 69 কোথায় আছে? 69 আছে 68 থেকে 72-এর ভিতরে, তাই তো? ওকে। 74 কোথায় আছে? 74 আছে হচ্ছে 73 থেকে 77-এর ভিতরে। ওকে, 73 হচ্ছে 73 থেকে 77-এর ভিতরে। খেয়াল করো এখানে 4টা আছে, আমাদের বোঝার সুবিধার্থে আমরা কি করব, একদম শীর্ষবিন্দু থেকে কৌণিকভাবে একটা দাগ কেটে নেব। এতে বোঝানো হচ্ছে যে এটা 5 হয়ে গেছে। 83, 83 হচ্ছে এইখানে। 65, 65 হচ্ছে এখানে। 75, 75 হচ্ছে এখানে। 69 হচ্ছে এইখানে। 63 এখানে। 75, 75 হচ্ছে এখানে। তারপর 86 দিলাম এখানে, 86, 66 দিলাম এখানে। ফাইনালি 71, 71টা কোথায় হবে? 71 হবে 68 থেকে 72-এর ভিতরে হবে হচ্ছে 71। যেহেতু 4টা হয়ে গেছে এখানে একটা দিলাম। খেয়াল করো এখানে 4টা দাগ আছে, শিক্ষার্থীর সংখ্যা 63 থেকে 67 নাম্বার পেয়েছে কয়জন? 4 জন। খুব সহজ। তারপরে হচ্ছে গিয়ে 68 থেকে 72 পেয়েছে কতজন? সেটা পেয়েছে হচ্ছে গিয়ে 5 জন। তারপর 75 পেয়েছে কতজন? মানে 73 থেকে 77 পাইছে হচ্ছে গিয়ে 7 জন শিক্ষার্থী। 78 থেকে 82 কতজন পাইছে? 4 জন। 83 থেকে 87 কত পেয়েছে? 4 জন। 88 থেকে 92 কতজন পেয়েছে? 1 জন। এখন খেয়াল করো আমাদের শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে কিনা একটু দেখে নিই। 4, 5, 9, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 4 হচ্ছে গিয়ে 20, 20 আর 4 24, 24 আর 1 25। খেয়াল করো এখানে আমাদের আর একটা ঘর বানানো দরকার ছিল, আমরা একটু হাত দিয়ে করে নিই। এই যে n সমান 25, এইটুক নিয়ে আমাদের কোনো ডাউট নেই। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে xi এবং fi আছে এটাকে গুণ করতে হবে। তাহলে চলো আমরা গুণটা করে ফেলি। আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নিই তাহলে আমরা কি পাই দেখি, যে 65 গুণ 4 তাহলে আসতেছে এখানে কত? 260। তারপরে কত আছে? 70 গুণ 5 তার মানে 350। তারপরে হচ্ছে গিয়ে 75 গুণ 7 হচ্ছে 525। তারপরে কি আছে? 80 গুণ 4 তার মানে 320। তারপরে কি আছে? 85 গুণ 4 এখানে আছে 340। আর শেষে 90 গুণ 1 হচ্ছে 90। এখন এই পুরো ব্যাপারটাকে যদি আমরা যোগ করি, অর্থাৎ সামেশন অফ fi xi সমান কত দাঁড়াচ্ছে দেখো, 260 যোগ 350 যোগ 525 যোগ 325 যোগ 340 যোগ 90, তাহলে কত আসতেছে? 1800 কত আসতেছে? 1890 আসতেছে। এই যে 1890 আসতেছে, এটা এখন
আমাদেরকে কি করতে হবে, এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে গিয়ে যে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নির্বিশেষণ সারণী তৈরি করো, সারণী থেকে গড় নির্ণয় করো। আমরা দেখো সারণীটি কিন্তু করে ফেললাম। সুতরাং নির্ণয় গড় সেটা কি, সেটা হচ্ছে গিয়ে এক্স বার সমান আমরা জানি সেটা কি সামেশন অফ এফ আই এক্স আই, এখানে আই হচ্ছে ইকুয়ালস টু 1, এখানে এন, তাই তো, আর এখানে হচ্ছে ডিভাইডেড এন। আমরা কত পেলাম হচ্ছে এখানে 1890, আর নিচে কত 25। তো 1890 ডিভাইডেড হচ্ছে 25, তাহলে কত আসতেছে, আসতেছে হচ্ছে 75.6, 75.6। আমরা গড়টা কিন্তু করে ফেললাম, এটার উত্তর কত আসছে 75.6। তাহলে চলো এখন আমরা গ নম্বর অঙ্কটা করি। খ নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে মূল বিষয় হচ্ছে প্রথমে উপাত্তের পরিসর বের করতে হবে। উপাত্তের পরিসর বের করতে হলে সর্বোচ্চ নম্বর থেকে সর্বনিম্ন নম্বর বিয়োগ করে তার সাথে 1 যোগ করতে হবে। এটা গেল হচ্ছে কি উপাত্তের পরিসর। আর শ্রেণী সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, পরিসর থেকে শ্রেণী ব্যবধান যদি ডিভাইড করি তাহলে আমরা পাবো হলো শ্রেণী সংখ্যা। তারপর আমাদের সারণীটা তৈরি করতে হচ্ছে। সারণীতে কী কী ছিল, প্রাপ্ত নম্বর, শ্রেণী মধ্যমান, ট্যালি, তারপর হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এবং শ্রেণী মধ্যমান এবং শিক্ষার্থীর সংখ্যার গুণফল। এই গুণফলটাকে যদি পুরোটা যোগ করি, যে মানটা আসতেছে তাকে শিক্ষার্থীর সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা গড় পাচ্ছি। এবার চলো আমরা গ নম্বর অঙ্কটা করি। এখানে কি বলছে, সরাসরি প্রাপ্ত গড়ের সাথে ক্ষয়ের প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। এখন খ এর গড় সেটা আমরা কত পাইছি 75.6, আর সরাসরি গড় সেটা কত, সরাসরি গড় যেটা পেয়েছিলাম কত আমরা 75, তাই তো। এখন খেয়াল করো পার্থক্য কত 0.6, তার মানে উত্তর হচ্ছে গিয়ে 0.6। আমরা কিন্তু 9-এর 3টা অঙ্কই করে ফেললাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। পরবর্তীতে আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। 10 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে দুটা বিষয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে এখানে একটা সারণী দেওয়া আছে, সেই সারণী থেকে গড় মান নির্ণয় করতে হবে এবং উপাত্তগুলো থেকে কি করতে হবে, আয়তলেখ আঁকতে হবে। মানে হচ্ছে আমাদেরকে ছক কাগজে একটি চিত্র অঙ্কন করতে হবে। তো প্রথম যে বিষয়টা আছে যে গড় মান নির্ণয় করতে হবে। তো গড় মান নির্ণয় করতে গেলে দেখো এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। কিন্তু গড় নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে, আমরা জানি যে গড় সমান হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স আই ডিভাইডেড এন, অর্থাৎ এন না হয় এখান থেকে আমরা পেয়ে গেলাম, এই যে গণসংখ্যা এখান থেকে না হয় এনটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে মূল বিষয় যেটা আছে যে এক্স সামেশন অফ এক্স আই, এটা মানে কি, এখান থেকে আমাদেরকে বের করতে হবে হচ্ছে গিয়ে এফ আই এক্স আইর সামেশনটা। তো এফ আই না হয় আমরা পেলাম গণসংখ্যা থেকে, এক্স আইটা কীভাবে বের করব, ইতিপূর্বের অঙ্কটা যদি আমরা কেউ দেখে থাকি সেখানে আমরা দেখছি যে শ্রেণীর মধ্যমান বের করতে হয়েছে। শ্রেণী মধ্যমান থেকে আমরা কি করছি, শ্রেণী মধ্যমানটাকে এক্স আই ধরছি এবং গণসংখ্যা হচ্ছে এফ আই। সুতরাং এই দুটো যখন মাল্টিপ্লাই করা হয়েছে তখন এফ আই ইন্টু এক্স আই হয়েছে। তার মানে কি, এই যে সারণীটা দেওয়া আছে এটাকে আমাদের একটু মডিফাই করতে হবে। এই গেল একটা জিনিস। আমাদেরকে অতিরিক্ত দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, ওকে। 2 নম্বর দেওয়া আছে কি, গণসংখ্যা। এখন
এই যে গড় নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে, নতুন একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়ে মধ্যমান। এই জিনিসটা আমাদের লাগবে। শ্রেণীর মধ্যমান যদি আমরা বের করতে পারি, মধ্যমানের সাথে গণসংখ্যা গুণ করে তারপরে কি করতে হবে, গণসংখ্যা দ্বারা ডিভাইড করলেই আমরা গড় পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোর একটি আয়ত লেখ অঙ্কন করতে বলছে। এই আয়তর কারণে আমাদের আরেকটা ছকের প্রয়োজন, সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন কি শ্রেণী ব্যক্তি। এই যে প্রাপ্ত নাম্বার বা এই যে শ্রেণী ব্যক্তি আছে, সেটার সাথে আমাদের নতুন আরেকটা জিনিস করতে হবে কি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। তো আমি পুরো বিষয়টাকে করছি কি, একটা ছক অলরেডি তৈরি করে ফেলছি। আমরা চলো এই ছকটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই সারণীটা আমি অলরেডি তৈরি করে রাখলাম। খেয়াল করো, প্রশ্নে আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রাপ্ত নম্বর বা শ্রেণী ব্যক্তি। এটাকে আমরা লিখতে পারি দুইটা জিনিসই, একটা হচ্ছে প্রাপ্ত নম্বর বা শ্রেণী ব্যক্তি, প্রাপ্ত নম্বর। এরপর আমরা যেটা বলছি যে আমাদের যেহেতু একটি আয়তলেখ অঙ্কন করতে হবে, সুতরাং একটি অতিরিক্ত কলামের আমাদের প্রয়োজন পড়ছে, সেটার নাম হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই গড় নির্ণয় করার ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মূলত কোনো প্রয়োজন নাই। তারপরে কি, আমরা শ্রেণী মধ্যবিন্দু করে ফেলছি। দেখো 6 থেকে 10 এর মধ্যবিন্দু হচ্ছে 8, 11 থেকে 15 এর মধ্যবিন্দু 13, 16 থেকে 20 এর মধ্যবিন্দু 18, এরকম 41 থেকে 45 এর মধ্যবিন্দু হচ্ছে 13। খেয়াল করো, গণসংখ্যা দেওয়া আছে যেটা আমরা এফআই দ্বারা প্রকাশ করছি, 5, 17 এরকম করতে করতে এটার যোগফল হচ্ছে কত, 145। এখন আমরা গড় নির্ণয় করতে গেলে যে জিনিসটা আমাদের প্রয়োজন একটু আগে আমরা দেখছি, সেটা কি, খেয়াল করো, গড় এক্স বার সমান হচ্ছে সামেশন অফ কি, গণসংখ্যা ইনটু শ্রেণীর মধ্যমান ডিভাইডেড হচ্ছে কি, গণসংখ্যা, তাই তো, যেটা হচ্ছে এন। এখন খেয়াল করো, এই যে এক্স আই এফ আই এটার যোগফল কত আসছে, 3380। এটা কিভাবে আসলো, এটা হচ্ছে গিয়ে খেয়াল করো, এইটার সাথে এইটার গুণফল, এটার সাথে এটার গুণফল, তাহলে 3380 এটার যোগফল ডিভাইডেড হচ্ছে 145। তাহলে কত দাঁড়ালো, তাহলে দাঁড়ালো হচ্ছে গিয়ে 23.31। এটা কি প্রায়, প্রায় এইটুক আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা কিন্তু গড় কিন্তু নির্ণয় করে ফেললাম, গড়টা আমাদের নির্ণয় করা শেষ। এখন আমরা কি করব, এই যে সারণীটা আছে এই সারণীটার উপর বেস করে আমরা কি করব, আমরা হচ্ছে একটি আয়তলেখ অঙ্কন করব। তাহলে চলো আমরা আয়তলেখটি অঙ্কন করি। প্রথমে আমরা একটা কাজ করি, এই সারণীটাকে একটু সেপারেট করে নিই, কারণ আয়তলেখ অঙ্কন করতে গেলে এই মানগুলো প্রয়োজন, কিন্তু এখানে যদি আমরা আয়তলেখটা লিখতে যাই তাহলে জায়গায় সংকুলন হবে না। তাহলে আমরা আমাদের মতন করে একটু এই যে ছকটাকে আরেকটুভাবে আলাদা করে নিই অন্য একটা শিটে। দেখো, প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু একটি ছক কাগজ নিয়ে আসলাম। এখন এই ছক কাগজের উপর বেস করে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আয়তলেখটি অঙ্কন করতে হবে। তাহলে কিভাবে আমরা করব, তাহলে একটু খেয়াল করি। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এক্স অক্ষ হচ্ছে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আঁকবো, আর ওয়াই অক্ষ বরাবর যেটা করব সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গণসংখ্যা। ওকে, একটা কাজ করি, এই বিষয়টাকে আমরা
এটাকে আমরা এখানে দিয়ে রাখি। একটু পরে দরকার হলে এটা আমরা কেটে দেব, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমাদের পছন্দের মতন একটা জায়গায় মার্ক করব যে কোন জায়গা থেকে আমরা এই কাজটা করব। আমরা ধরলাম যে এইটা হচ্ছে 0, তাহলে আমরা এই জায়গাটুকু নেব। আমরা করব কি, একটু কয়েকবার টান দিলে জায়গাটা একটু মোটা হয়ে যাবে। ওকে, আমরা একটু কাজ করি। আমরা বেটার হচ্ছে গিয়ে যদি অন্য কালার নেই তাহলে মনে হচ্ছে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা এটাকে গ্রিন কালার নিয়ে নিলাম। ওকে, এবং ওয়াই অক্ষটাকেও আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা একটু গ্রিন কালারটা করে নিলাম। ওকে, এখন খেয়াল করো এক্স অক্ষ যেটা, এইটাকে আমরা কি করব, এখানে লিখবো হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন কি শ্রেণী। এটা হচ্ছে গিয়ে এই এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর যেটা তো আমরা বললামই গণসংখ্যা, এটা হচ্ছে গণসংখ্যা। তো প্রথমে যে কাজটা করব হচ্ছে গিয়ে এই যে এক ঘর সমান সমান 1 নিব। তাহলে আমরা দেখো এই যে 5, 1 2 3 4 5, এইখানে যে 5 এই পর্যন্ত আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে 5.5, তো আমরা এক ঘর এই টুকরে আমরা একটা কাজ করতে পারি। এই প্রথম যে পোর্শনটুকু আছে এই 5 পর্যন্ত, এই 5 পর্যন্ত কিন্তু আলটিমেটলি আমরা ভাঙা দিয়ে দিলাম, যাতে বোঝালো যে এই পর্যন্ত আছে। এখন আমাদের কি করতে হবে, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পয়েন্ট মানে 5.5 থেকে 10.5, তার মানে এখান থেকে এই যে 10 পর্যন্ত, মানে এই পর্যন্ত 5, 10.5 এই পর্যন্ত, সেটা কি আমরা নেব হচ্ছে কোন পর্যন্ত, সেটা নেব হচ্ছে যে কি 5 পর্যন্ত। তার মানে ঠিক এইখান থেকে খেয়াল করো, এইখান থেকে 10 পর্যন্ত, 10.5 পর্যন্ত হচ্ছে কি 5, তার মানে 11-এর একটু আগে 10-এর একটু পরে। তোমরা যখন স্কেল দিয়ে করবে তখন এটা সুন্দর হবে, 5-এর একটু পরে আর 10-এর একটু পরে। এই হলো কত 5, এইটা নিলাম। এখন খেয়াল করো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, তাই তো, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 35 এবং ফাইনালি এটা হচ্ছে 40। আবার খেয়াল করো এখানে হচ্ছে গিয়ে 5.5, এটা হচ্ছে 10.5, এটা হচ্ছে 15.5, এটা হচ্ছে 20.5, এরকম করে কত পর্যন্ত নিতে হবে আমাদেরকে, নিতে হবে হচ্ছে গিয়ে 45.5 পর্যন্ত। 20-র পরে হচ্ছে গিয়ে 25.5, তারপরে হচ্ছে গিয়ে 30.5, 35.5, 40.5, 45.5। ওকে, এটা আমাদের নেওয়া হলো। এখন 10.5 থেকে 15.5 আছে 17, 17 মানে হচ্ছে এই তো 15, 15, 16, 17, মানে এই জায়গাটা, এই জায়গাটা আমাদেরকে এখন কি করতে হবে, এই টান দিলাম আর এখানে কত পর্যন্ত 15.5, মানে 50 মিনিটের একটু উপরে পাশে, আর এখানে হচ্ছে 17, এই আর এখানে এই, যেহেতু হাতে হাতে করছি একটু মানে অন্যরকম আসতেছে,
তোমরা যখন কলমের মাধ্যমে করবা, সরি স্কেল দিয়ে করবা, ছক কাগজে আরও সুন্দর হবে। এরপরে কত? এরপরে হচ্ছে গিয়ে 15.5 থেকে 20.5 হচ্ছে গিয়ে 30, এই হচ্ছে 30, তার মানে এই পর্যন্ত, এই পর্যন্ত। এটা হচ্ছে এখানে 20.5, এই যে 20.5, এই যে আমরা যদি একটু ডাবল করে দিই তাহলে জিনিসটা আর একটু সুন্দর হবে। এই হচ্ছে 20.5। এরপরে কত আছে? 20.5 থেকে 50.5, 25.5 হচ্ছে 38 হচ্ছে গিয়ে 40 একটু আগ মুহূর্ত, তার মানে ধরলাম এইখানটাতে, এটা হচ্ছে 38। তো 38টাকে আমরা কি করলাম, এই পর্যন্ত টান দিলাম, এরপরে এইখানে নিলাম, এবং এটা কত? 25.5। এখান থেকে একটু উঠি আমরা, এই উঠে গেলাম, আবার এখান থেকে একটু নামিয়ে দিলাম, এখান থেকে একটু বাঁকা হয়ে গেছে, একটু ঠিক করে দিই। ওকে, খেয়াল করো, আমরা কিন্তু এইটুকু করে ফেললাম। এখন 25.5 থেকে 30.5 পর্যন্ত হচ্ছে 35 হচ্ছে এই জায়গাটাতে, এই যে এই, তাহলে এখান থেকে উঠে যাবে, গেল, আর এখানে হচ্ছে এখানে এত 35 হয়ে গেল। এখন হচ্ছে 10, সেটা কত? 30 থেকে 35 পর্যন্ত হচ্ছে 10, এই হচ্ছে গিয়ে 10, আর এখানে 35.5। ওকে, তারপরে কত আমাদের? 7 কত? 35 থেকে 40.5 কত হচ্ছে? 7, তার মানে 5-এর একটু উপরে, এই যে 7, এই যে নামিয়ে দিলাম 7। তারপরে কত? তারপরে হচ্ছে গিয়ে 40.5 থেকে 45.5 হচ্ছে 3 হচ্ছে 5-এর একটু কম, এই হচ্ছে 3। এই হলো আমাদের কি? এইটা হচ্ছে আমাদের আয়ত লেখ, আয়ত লেখ। চিত্রটা তোমরা আশা করি বুঝতে পারছো। এখন এটার একটু বর্ণনা আমরা দেই, যেভাবে নরমালি আমরা বিভিন্ন রচনা লিখে থাকি তার মতন করে একটু বর্ণনা আমরা দিয়ে দিই, যেটা আমাদের দরকার। যেটা আমরা করতে পারি, তোমরা বইয়ের সহযোগিতা লিখতে পারো, অথবা আমি যেভাবে লিখছি সেভাবে লিখতে পারো। সেটা কিভাবে? যে ছক কাগজের, খেয়াল করো, ছক কাগজের এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির এক একক ধরে y অক্ষ ছক কাগজের এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির এক একক ধরে x অক্ষে শ্রেণী
ব্যাপ্তি, তাই না? এবং ছক কাগজের এক ঘর সমান গণসংখ্যা এক একক ধরে y অক্ষ গণসংখ্যা নিবেশন স্থাপন করে আয়ত লেখ অঙ্কন করি। এই যে মূলবিন্দু শূন্য আছে, এক্স অক্ষে মূল বিন্দু হতে 5.5 ঘর পর্যন্ত কি ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এই হচ্ছে আমাদের আয়তলেখ এবং গড় নির্ণয় করা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 10 নম্বর অঙ্কটা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আমাদের খুব ধীরে সুস্থে করতে হবে এবং ঠান্ডা মেজাজে করতে হবে, কারণ এই জিনিসগুলো কঠিন না, কিন্তু এই জিনিসগুলো করতে মোটামুটি সময় লাগে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা 11 নম্বর অঙ্কটা করি। 11 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে বলছে সারণী থেকে গড় নির্ণয় করো। গড় নির্ণয় করতে গেলে আমাদের কিসের প্রয়োজন, এটা তো আমরা ইতিমধ্যে জেনে গেছি। গড় নির্ণয় করতে আমাদের প্রয়োজন হয় হচ্ছে গিয়ে, খুব সহজে আমরা গড় নির্ণয় করতে পারি, সেটা কি সামেশন অফ fi xi ডিভাইডেড n। এখন এই গণসংখ্যা তো fi এটা আমরা জানি, আর সেক্ষেত্রে দৈনিক আয়টা কি হবে, এটা হবে xi। এখন এই দুইটাকে যদি গুণ করে এবং এই যে xi অর্থাৎ দৈনিক আয়ের টোটাল যোগফলটাকে যদি গণসংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কি পারবো, মানে কি বলে এটাকে, গড় নির্ণয়টা করতে পারবো। তাহলে চলো আমরা কি করি, এই ছকটা করে ফেলি। দেখো আমি ছকটা কিন্তু আলাদা করে নিয়ে আসলাম। সেটা কি, দৈনিক আয়টা হচ্ছে গিয়ে xi এবং গণসংখ্যা হচ্ছে fi। তো এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে খেয়াল করো, এই যে এরকম 2210-এর সাথে 2 গুণ করলে 4420, এরকম করে যদি আমরা গুণটা করি তাহলে খেয়াল করো এখানে fi মানে n সমান কত আসতেছে খেয়াল করো, n সমান আসতেছে হচ্ছে গিয়ে 2 3 5 5 5 10 17, 17 আর 6 হচ্ছে 23, 23 আর 10 হচ্ছে গিয়ে কত, 23 আর 10 33, 33 আর 7 হচ্ছে 40, এইটা। আর এখানে সামেশন অফ fi xi কত আসতেছে, আমরা যদি একটা যোগটা করি তাহলে এখানে আমরা পাচ্ছি 89,225। সুতরাং নির্ণয় গড় এটা কত, x বার ইকুয়ালস টু n, আর এখানে আছে সামেশন fi xi। ওকে, এখন খেয়াল করো এটা কত আসতেছে, fi xi এখানে আমরা যোগফল কত আসছে 89,225, আর n কত আসছে, n আসছে হচ্ছে গিয়ে 40। তো
এটাকে যদি ডিভাইড করি আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 2 2 3 0 6 3। এটাকে আমরা প্রায় ধরলাম, তাই না? কারণ যেহেতু পুরোটা ইনকমপ্লিট। তো এভাবে কিন্তু আমরা গড়টা নির্ণয় করতে পারি। মূল বিষয় হচ্ছে কি সারণীটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে কি কি দেওয়া আছে এবং প্রশ্নের মাধ্যমে আমাদের দেখতে হবে কি কি চাইছে। তখন সেই অনুযায়ী আমাদের ছকটাকে একটু কি করতে হবে, একটু বড় করতে হবে বা নতুন কোনো কলাম অ্যাড করতে হবে যাতে আমাদের সুবিধা হয়। খেয়াল করো 10 নম্বর অঙ্কটা যদি আমি একটু ব্যাক করি, দেখো একটু 10 নম্বর অঙ্কটা যদি আলোচনা করি আবার, এখানে কি ছিল? এখানে একটা সারণী ছিল যেখানে দেওয়া ছিল সে প্রাপ্ত নাম্বার এবং গণসংখ্যা। গড় নির্ণয়ের জন্য আমাদের কি করতে হয়েছে? মধ্যবিন্দু নির্ণয় করতে হয়েছে একটা অতিরিক্ত হিসাবে, কারণ আমাদের এক্স এর প্রয়োজন। আবার আয়তলেখা অঙ্কন করার জন্য আমাদের নতুন আরেকটা কলম অ্যাড করতে হয়েছিল, সেটা ছিল কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ঠিক সেরকমভাবে আমরা যখন নতুন কোনো সারণী পাবো, প্রশ্নে দেখব কি চাইছে। তো এটা একটা সাধারণ সারণী যেখান থেকে আমাদের গড় নির্ণয় করতে হয়েছে। গড়টা আমরা নির্ণয় করে ফেললাম। আমরা দ্বিতীয় পর্বটা এখানে শেষ করি, 9 10 11 তিনটা অঙ্ক করলাম। তৃতীয় পর্বতে আমরা যেটা করব 12 থেকে শুরু করব, কারণ না হলে লেকচারগুলো বেশ বড় হয়ে যায়। তো পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।